ঘড়ির কাঁটায় ঢং ঢং করে 1টার ঘন্টা বাজতেই খেয়াল হলো কাল তো সোমবার, সকাল 6টা থেকে পড়ানো রয়েছে, তাই ঘুমোতে যেতে দেরি করলে চলবে না। দেরি করে ঘুমোলে উঠতেও দেরি হতে পারে। বাইরে তখনও মুষলধারায় বৃষ্টি হয়েই চলেছে। হঠাৎ দূরে কোথাও ভীষণ জোরে একটা বাজ পড়ল। এই গ্রাম্য এলাকায় এমনিতেই কারেন্ট থাকে না, তার উপরে আবার এই দুর্যোগ। হ্যারিকেন জ্বালিয়ে একটা উপন্যাস নিয়ে বসেছিলাম। এই শিমুরালি গ্রামে মাস্টারির চাকরি নিয়ে এসেছি, আজ মাসখানেক হবে। সেই কলকাতা থেকে ডেলি প্যাসেঞ্জারি করা তো সম্ভব না, তাই স্কুলের কাছাকাছি একটা একজনের থাকবার মতন ঘর ভাড়া নিয়ে থাকছি। বইটা টেবিলের উপরে রেখে একটা লম্বা হাই তুলে বিছানায় গা এলিয়ে দিলাম। দরজায় ঠক ঠক শব্দ হতেই ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই ঘড়ির দিকে তাকালাম, রাত 2টো বাজে। এত রাতে কে এসে দরজা ধাক্কাচ্ছে? ঘুম চড়ানো গলায় বললাম, কে? বাইরে থেকে পরিচিত গলায় উত্তরটা এলো, সুজনদা, দরজা খোলো, আমি দীপঙ্কর। খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। দীপঙ্কর পাশের বাড়ির কমলেশবাবুর ভাগ্নে। কমলেশবাবুর বাড়িতে রয়েছে আজ মাস 3 মতন হবে, কিন্তু সে এত রাতে আমার কাছে কি চায়? কি বিপদ হয়েছে ওর? কি ব্যাপার দীপঙ্কর, এত রাতে কি দরকার? সুজনদা, একটা সর্বনাশ ঘটে গেছে। দরজাটা খোলো, তারপর বলছি। আচ্ছা খুলছি, দাঁড়াও। দরজা খুলতেই দেখলাম দীপঙ্কর উদ্ভ্রান্তের মতন মুখ করে দাঁড়িয়ে আছে। তার সারা চোখে মুখে ভয় আর আতঙ্ক ছড়িয়ে রয়েছে। আমি বললাম, কি ব্যাপার, কি হয়েছে? এসো, আগে ভেতরে এসো, তারপরে শুনছি সব। দীপঙ্কর ঘরের ভেতরে এলো, তারপর বলল, সুজনদা, মামা কেমন যেন একটা করছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কেমন করছে মানে? কি হয়েছে? জানি না, সব তো ঠিকঠাকই ছিল। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের ভেতর শুনতে পেলাম মামা কেমন যেন গো গো করছে। মামা ঘরের দরজা খোলা রেখেই ঘুমোয়, একা মানুষ, বুঝতেই পারছো। ঘরে ঢুকে দেখি মামা বিছানায় শুয়ে ছটফট করছে, আর ওই রকম বীভৎস অস্বাভাবিক আওয়াজ করছে। সুজনদা, মামাও একা মানুষ, আমিও এখানে তেমন একটা কাউকে ভালোভাবে চিনি না। তোমার সাথেই যা একটু ভালো সম্পর্ক, তাই কোথাও না গিয়ে তোমার কাছেই ছুটে এলাম। তুমি একবার চলো না সুজনদা, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার কাছে এসেছো, কিন্তু সবার আগে ডাক্তার ডাকা দরকার ছিল। এখানে তো আমি কোনো ডাক্তারের বাড়ি চিনি না সুজনদা। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে দেখছি। বৃষ্টি তখন থেমে গেছে, বাতাসে একটা হিমেল হাওয়া ছড়িয়ে রয়েছে তখনও। আমি দীপঙ্করের সাথে চললাম ওর মামার বাড়ির দিকে। ঘরে ঢুকে দেখলাম দীপঙ্করের মামা কমলেশবাবু বিছানায় অসাড় হয়ে পড়ে আছে। তার গায়ে হাত দিয়ে দেখলাম গা বরফের মতন ঠান্ডা। আমি নারী দেখতে জানি, তার হাত টেনে নারী দেখলাম, নারী পেলাম না। কমলেশবাবু মারা গেছে। দেখলাম দীপঙ্কর আমার মুখের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে রয়েছে। তাকে বললাম, দীপঙ্কর, তোমার মামা আর বেঁচে নেই, উনি মারা গেছেন। কি বলছো সুজনদা? না 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 না, এ হতে পারে না। তুমি ভালো করে দেখো, এ কিছুতেই হতে পারে না। নিশ্চয়ই তোমার ভুল হচ্ছে। আমি দীপঙ্করকে ভরসা দেওয়ার জন্য বললাম, দীপঙ্কর, আমি এই মাস্টারির চাকরিটা পাওয়ার আগে ডাক্তারি প্র্যাকটিস করতাম, তাই এইটুকু আমি বুঝি। কিন্তু মামা এভাবে কি করে চলে যেতে পারে? আমি এখন কি করব সুজনদা? কিন্তু আমি ভাবছি, কমলেশবাবুর সাথে আমার আজকে বিকেলেও কথা হলো, তখন তিনি দিব্যি সুস্থ। হঠাৎ করে কি এমন হলো যে এমনভাবে মারা গেলেন তিনি? কি হয়েছিল তুমি কিছু জানো না? আমিও তো বুঝতে পারছি না সুজনদা। মামা আমাকেও তো ঘুমোতে যাবার আগে কত কথা বলল, দিব্যি ভালো মানুষের মতো ঘুমোতে গেল, তারপর হঠাৎ করে যে কি হয়ে গেল কে জানে। সবার আগে ডাক্তার ডাকা দরকার। ডাক্তারি সার্টিফিকেট না পেলে শ্মশানে নিয়ে যাওয়া যাবে না। তুমি এক কাজ করো,
তোমাদের সমস্ত আত্মীয় স্বজনদের খবর দাও, তারা আগে আসুক। যা ব্যবস্থা করবার কাল সকালে দেখা যাবে। আর ভেঙে পড়ো না, মনকে শক্ত করো দীপঙ্কর। তোমাকেই তো এখন সব সামলাতে হবে। তোমার মামার তো নিজের বলতে কেউ নেই, এক তুমি ছাড়া। আর আমি একটু বাড়িতে গেলাম, ভোর হতেই চলে আসব। ভোরে এসে তোমাকে নিয়ে ডাক্তার ডাকতে যাব। ঠিক আছে সুজনদা। ফিরে এলাম, কিন্তু মনের ভেতরে একটা উৎকণ্ঠা, একটা গভীর চিন্তা পাক খেতে থাকলো বারবার। কমলেশবাবুর সাথে আমার আজ বিকেলেই যখন কথা হলো, তিনি তখন দিব্যি সুস্থ মানুষ। আর রাতারাতি মারা গেলেন কিভাবে? কি এমন হয়েছিল তার? মাঝে মাঝে আমার ওনার সঙ্গে কথাও হতো। ওনার হার্ট ভালো, প্রেশার সুগার কিছুই নেই। হার্ট ফেল বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে কিসের এই আকস্মিক মৃত্যু? মৃত্যু অযাচিতের মতন এভাবেই নেমে আসে ঠিকই, কিন্তু এই মৃত্যুটা কেন জানি না আমার মনে একটু বেশি খটকা জাগাচ্ছে। মনকে কিছুতেই শান্ত করতে পারলাম না, অস্বস্তি হচ্ছে খুব। আবার রওনা দিলাম কমলেশবাবুর বাড়ির দিকে। বাড়ির উঠোনে পা দিতেই আমার শরীরটা ছ্যাত করে উঠল। এই অভ্যেস আমার অনেক দিনের। অস্বাভাবিক কিছুর মধ্যে গিয়ে পড়লে আমার চেতনায় তা সাড়া দেয়। আজ যেন এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল যেন এই বাড়ির ভেতরে পাক খেয়ে উঠছে। এখানের বাতাস যেন থমকে রয়েছে। সেই রুদ্ধ বাতাসে কেমন একটা আষ্টে গন্ধ। এই গন্ধ আমি আগে যতবার যেখানে যেখানে পেয়েছি, সেখানে ততবারই মারাত্মক কিছু ঘটেছে। আজও কি তেমন কিছু ঘটতে চলেছে? তাড়াতাড়ি এগিয়ে গেলাম ঘরের দিকে। ঘরের ভেতরে গিয়ে দেখলাম দীপঙ্কর বিছানার পাশে চুপ করে বসে আছে। তার চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে খাটে শুয়ে থাকা মৃত কমলেশবাবুর দিকে। আমি ডাকলাম, দীপঙ্কর, দীপঙ্কর। দীপঙ্কর আমার দিকে ঘুরে তাকালো। দেখলাম তার চোখে মুখে বীভৎস ভয় ছড়িয়ে রয়েছে। কি দেখে যেন সে ভয়ে একেবারে স্থির হয়ে গেছে। সে ভারী গলায় বলল, সুজনদা, মামা নড়ছে। আমি অবাক হয়ে বললাম, মামা নড়ছে মানে? কি সব যাতা বলছো দীপঙ্কর? মৃত মানুষ কিভাবে নড়বে? আমি মিথ্যে কথা বলছি না সুজনদা। আমি মামার বুকের ওঠানামা দেখেছি। মামা নিঃশ্বাস নিচ্ছে। আমি এগিয়ে এসে দীপঙ্করের কাঁধে হাত রেখে বললাম, দীপঙ্কর, মনকে শান্ত করো। এসব তোমার ভুল ধারণা। দীপঙ্করকে বললাম বটে, কিন্তু আমি জানি দীপঙ্করের এই মনে হওয়া একেবারে অমূলক নাও হতে পারে। কিছু একটা ঘটবার কথা, সেটা যে কোন দিক থেকে ঘটবে সেটাই ভাবতে না ভাবতেই দেখলাম কমলেশবাবুর মাথাটা যেন একটু কাত হয়ে গেল। আমার শরীরটা ধড়াস করে উঠল। ঘরের ভেতরে ঠিক তখনই যেন একটা দমকা বাতাস বয়ে গেল, কিন্তু এই বাতাস যেন ইহজাগতিক বাতাস নয়। এই বাতাসে কেমন একটা আষ্টে গন্ধ। আমার গাটা কেমন যেন গুলিয়ে উঠল। হঠাৎ দেখলাম কমলেশবাবুর বন্ধ চোখ দুটো খুলে গেল। চোখ বললে ভুল হবে বোধহয়। দুটো আগুনের গোলার মতো জ্বলন্ত গহ্বর হঠাৎ যেন জেগে উঠেছে ওই মৃত শরীরে। এইবার কমলেশবাবুর মুখ খুলল। পিশাচের মতন ধারালো দাঁতের পাটি যেন কড়মড় করে উঠল একবার। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। চোখের সামনে যা দেখছি তার ভয়ঙ্করতা ভাষা দিয়ে বোঝানো যায় না। বিস্ময়ের তখনও বোধহয় বাকি ছিল অনেক কিছু। দেখলাম কমলেশবাবু হাত লম্বা করে তা এগিয়ে দিচ্ছে দীপঙ্করের দিকে। দীপঙ্কর ভয়ে দেওয়ালে সেঁটে গিয়েছিল। হাতটা তার দিকে এগিয়ে আসতে দেখে সে যেন ভয়ে আর্তচিৎকার করে উঠল।
আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম। কমলেশবাবুর হাত গিয়ে চেপে ধরল দীপঙ্করের গলা। দীপঙ্কর ব্যথায় ছটফট করতে করতে চেঁচাতে থাকলো। ছেড়ে দাও, ছেড়ে দাও, সুজনদা, বাঁচাও, আমাকে বাঁচাও। কে বাঁচাবে তোকে? কেউ বাঁচাবে না। কি ভেবেছিলি আমাকে বালিশ চাপা দিয়ে মারতে পারলেই আমার সমস্ত কিছু তোর হয়ে যাবে? মূর্খ, আমি আমার সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দান করেছি। আমার মৃত্যুর পর সমস্ত কিছু অসহায় অনাথদের মঙ্গলের জন্য ব্যবহার হবে। তোদের মতো পাপীদের হাতে আমি আমার কোনো কানা করিও ছেড়ে যাব না। তুই আমার বোনের একমাত্র ছেলে, তোকে আমি বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম তোর নামে এই ভিটে মাটিটা লিখে দেব, কিন্তু তুই সেই পর্যন্ত সবুর করতে পারলি না। এত লোভ তোর! দীপঙ্করের ততক্ষণে নাভিশ্বাস উঠে গেছে। তার কথা বলবার শক্তি নেই সেটা বুঝতে পারছি, কিন্তু আমার কি করণীয় সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। কমলেশ বাবু আর রক্তমাংসের মানুষ নয়, তার মৃত শরীর জুড়ে জেগে উঠেছে ভয়ানক এক প্রেত। তার আত্মা এখন প্রেতাত্মা হয়ে তার শরীরে ভর করেছে। একে আমি থামাতে পারবো না। ক্ষমা, আমাকে ক্ষমা করে দাও মামা। আমার আমার ভুল হয়ে গেছে। আমাকে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো মানুষ করে, আমি প্রেত। আমার কাছে ক্ষমা বলে কিছু নেই। তোর কর্মের ফল তোকে ভোগ করতেই হবে, তোকে মরতেই হবে। দীপঙ্করের শরীরটা আরো কিছুক্ষণ শূন্যে ঝুলন্ত অবস্থায় আর্তনাদ করল, তারপর নিস্তেজ হয়ে পড়ল। দীপঙ্করের মৃত শরীর ধড়াস করে মাটিতে আছড়ে পড়ল। আমার কিছুই করবার ছিল না। আর তারপর দেখলাম কমলেশবাবুর শরীরটা আবার আগের মতন স্বাভাবিক মৃত শরীরে পরিণত হয়ে গেল। আমার কিছুই করবার ছিল না। চোখের সামনে একটা মর্মান্তিক ভয়ানক ঘটনা দেখলাম। আমার চেতনা এখনো যেন সজাগ হয়নি। সবকিছু কেমন যেন একটা ঘোরের মতন লাগছিল। ভোর হয়ে আসছে, কেউ দেখে ফেলবার আগে আমাকে এখান থেকে সরে পড়া দরকার, না হলে নানান প্রশ্নের মুখোমুখি হতে পারে। দীপঙ্কর অন্যায় করেছে, হয়তো সে কোনো প্রমাণই রাখেনি, তাই আইনিভাবে হয়তো তার কোনো শাস্তিই হতো না। যার কাছে সে অপরাধী, সে নিজেই নিজের হত্যার প্রতিশোধ নিয়েছে। বাইরে বেরিয়ে দেখলাম ভোরের আলো এখনো ফোটেনি। গ্রামের কোনো মানুষ এখনো ঘুম ভেঙে ওঠেনি। আমি কুটি কুটি পায়ে নিজের ঘরের দিকে রওনা দিলাম। তাহলে আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, তোমাদের সবার জন্য পিনজিরা অ্যানিমেশনের পক্ষ থেকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট। পিনজিরা অ্যানিমেশনের 2D অ্যানিমেশন মাস্টার ক্লাস শুরু হচ্ছে মার্চের প্রথম সপ্তাহ থেকে। নতুন ব্যাচ। এখন ভিডিও দেখার পাশাপাশি তোমরাও চাইলে এইরকম বা এর চাইতেও আরও অনেক বেটার কোয়ালিটি অ্যানিমেশন ভিডিও বানিয়ে সেখান থেকে আর্ন করতে পারো। কারণ আমাদের 2D অ্যানিমেশন মাস্টার ক্লাসে আমরা শেখাই একদম জিরো লেভেল থেকে, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স অ্যানিমেশন পর্যন্ত, অ্যানিমেশনের A to Z হাতে ধরে। অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই নতুন ব্যাচে ভর্তি চলছে। তো যারা অ্যানিমেশন শিখে অ্যানিমেশনকেই নিজেদের কেরিয়ার হিসেবে নিতে চাও, অ্যানিমেশন ফিল্ডেই কাজ করতে চাও এবং এটাকেই প্রফেশন বানাতে চাও, তারা দেরি করো না। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন এবং স্ক্রিনে তোমরা নাম্বার পেয়ে যাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করো। অ্যাডমিশন চলছে, আসন সংখ্যা সীমিত। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবথেকে কম খরচে আমরা 2D অ্যানিমেশন মাস্টার ক্লাস করাচ্ছি। একদম প্র্যাকটিক্যাল, হ্যান্ড টু হ্যান্ড তোমরা শিখতে পারবে। দেরি করো না, ভর্তি হতে চাইলে এক্ষুনি যোগাযোগ করো। থ্যাংক ইউ সবাইকে।